আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণায় দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। আর আল্লাহর কি কাম, এটা নতুন জরিপ আসিছে। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। আজকে আমরা বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রাজনীতির একটা ছবি বোঝার চেষ্টা করব। আমাদের হাতে আছে পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলের একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট। শিরোনামটা বেশ ইন্টারেস্টিং, বিএনপি জামায়াত এনসিপি কেউ নয়, কারা আসছে ক্ষমতায়। হ্যাঁ, বেশ কৌতূহলোদ্দীপক শিরোনাম। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই উৎসের মূল যুক্তিগুলো খতিয়ে দেখা। মানে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, জনসমর্থনে যে বদল দেখা যাচ্ছে। আর সবচেয়ে জরুরি হল একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের সম্ভাবনার কথা যা বলা হচ্ছে সেটা আসলে কতটা জোরালো। ঠিক, উৎসটা তো প্রথমেই বলছে যে নির্বাচন নিয়ে একটা সংশয় আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ওই যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট মানে BIGDর জরিপের ফলাফলটা। অবশ্যই, সেখানে কি দেখা যাচ্ছে, বিএনপির সমর্থন কত? উৎস অনুযায়ী বিএনপি 12%। আগে কিন্তু এটা একটু বেশি ছিল, 16.3% মতো। ওহ, কমেছে তাহলে। আর জামায়াতে ইসলামী? জামায়াতেরও কিছুটা কম, 10.4%। আগে ছিল 11.3%। আওয়ামী লীগের দেখাচ্ছে 7.3%। আর এনসিপি? এনসিবি 2.8%, আগে ছিল 2%। মানে সামান্য বেড়েছে। কিন্তু এই সংখ্যাগুলো যোগ করলেও তো একটা বড় অংশ বাকি থেকে যাচ্ছে। ঠিক এখানেই উৎসটির মূল পয়েন্ট। দেখুন, 48% মানুষ এখনও সিদ্ধান্ত নেননি, আর 14.4% তো উত্তরই দিতে চাননি। তার মানে দাঁড়াচ্ছে প্রায় 62.5%। বিশাল সংখ্যা। হ্যাঁ, প্রায় 62.5% ভোটার, উৎসটি বলছে এরাই কিন্তু আসল ফ্যাক্টর হতে পারে। প্রচলিত দলগুলোর বাইরে এদের অবস্থান, বা এরা এখনও ঠিক করেনি কাকে সমর্থন করবে। তাহলে এই 62.5% ভোটার যারা ঠিক প্রতিষ্ঠিত দলগুলোর দিকে ঝুঁকছে না বা সিদ্ধান্তহীন, এদের গুরুত্বটা উৎস কিভাবে ব্যাখ্যা করছে? কেন মনে হচ্ছে এরাই খেলার মোড় ঘোরাতে পারে? উৎসটার যুক্তি হল, দেখুন, যেহেতু প্রতিষ্ঠিত দলগুলো এদের সেভাবে আকর্ষণ করতে পারছে না, তাই একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর এই বিশাল অংশটাই রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠতে পারে, যদি এদের সংগঠিত করা যায় আর কি। আচ্ছা, এর আগে উৎসটিতে বিএনপির কিছু কৌশল নিয়েও কথা বলা হয়েছে, তাই না? যেমন দলের ভেতরের ভিন্ন মতকে জায়গা দেওয়া। হ্যাঁ, রুমিন ফারহানা বা হাবিবুর রহমান হাবিবের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তারা যেন আওয়ামী লীগের ভাষ্যই প্রচার করছেন। আবার অন্যদিকে আনুগত্য নিশ্চিত করতে চাপ বা ভীতি প্রদর্শনের কৌশলের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো কি ওই 62.5%-এর ভাবনার সাথে সম্পর্কিত? মানে উৎসটা কি তেমন কিছু বলছে? উৎসটা এগুলোকে বিএনপির ভেতরের চ্যালেঞ্জ হিসেবে দেখাচ্ছে। একদিকে ভিন্ন মতকে জায়গা দেওয়ার চেষ্টা, অন্যদিকে চাপের অভিযোগ। এগুলো হয়তো দলের ভেতরের ঐক্য নিয়ে প্রশ্ন তোলে। আর এই পরিস্থিতিগুলো হয়তো ওই 62.5% সিদ্ধান্তহীন ভোটারদের মনে, মানে প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি আস্থা আরও কমিয়ে দিতে পারে, যা একটা নতুন বিকল্পের পথ খুলে দেয় বলে উৎসটা মনে করছে। বুঝলাম। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উৎসটির প্রস্তাবটা ঠিক কি? এই বিরাট সংখ্যক ভোটারকে নিয়ে কি করার কথা বলা হচ্ছে? উৎসটা বেশ সরাসরি একটা নতুন রাজনৈতিক ফ্রন্ট গঠনের কথা বলছে। যেহেতু জরিপ অনুযায়ী বিএনপি, জামায়াত বা এনসিপি কেউই এককভাবে এই বিশাল অংশের সমর্থন পাচ্ছে না, তাই এমন একটা ফ্রন্ট দরকার যা এই নীরব বা সিদ্ধান্তহীন সংখ্যাগরিষ্ঠকে এক ছাতার তলায় আনতে পারবে। ইন্টারেস্টিং। এই ফ্রন্টের ভিত্তি কি হবে? কোনো নির্দিষ্ট নীতির কথা বলা হয়েছে? হ্যাঁ, 4টি মূল স্তম্ভের কথা বলা হয়েছে। আচ্ছা, সেগুলো কি কি? প্রথমত, ভারতীয় আধিপত্যবাদের অবসান। দ্বিতীয়ত, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তৃতীয়ত, আওয়ামী লীগ সরকারের, মানে উৎস যাকে বলছে কথিত ফ্যাসিজম, তার স্থায়ী অবসান। আর চতুর্থত, একটা ইনসাফ আর সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই 4টি বিষয়। উৎসটার যুক্তি হল এই পয়েন্টগুলো ওই 62.5% মানুষের মূল চিন্তা বা উদ্বেগের জায়গাগুলোকে ধরতে পারবে, যা হয়তো অন্য দলগুলো পারছে না। হ্যাঁ, ঠিক তাই। বেশ।
আর এই ফ্রন্টের নেতৃত্ব সে বিষয়ে কিছু বলা হয়েছে? কে নেতৃত্ব দেবেন? এখানে অনিচ্ছুক নেতা বা রিলাক্টেন্ট লিডার এই ধারণাটা আনা হয়েছে। মাহমুদুর রহমানের নামটা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে তিনি হয়তো ব্যক্তিগতভাবে নেতৃত্ব চান না, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে মানে তাকে হয়তো এগিয়ে আসতে হতে পারে। অনিচ্ছুক নেতা, এই ধারণাটা প্রতিষ্ঠা করার জন্য কি কোনো উদাহরণ ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, বেশ কিছু ঐতিহাসিক উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন রোমান সেনাপতি সিনসিনাটাস, যিনি চাষবাস ছেড়ে দেশের প্রয়োজনে ডিক্টেটর হয়েছিলেন। ঠিক কাজ শেষে আবার চাষে ফিরে গিয়েছিলেন। জর্জ ওয়াশিংটন, মোহাম্মদ আলী জিন্নাহ, এমনকি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথাও বলা হয়েছে। মানে যারা ব্যক্তিগত জীবন থেকে রাজনীতির ডাকে সাড়া দিয়েছিলেন। উৎসটা বোঝাতে চাইছে যে ইতিহাসে এমন নজির আছে যেখানে অনিচ্ছুক নেতারাই বড় পরিবর্তন এনেছেন। আচ্ছা, উৎসটিতে তো বক্তার কিছু ব্যক্তিগত পছন্দের কথা উঠে এসেছে, তাই না? যেমন বিএনপির কিছু নেতাকে সমর্থন, আবার অন্যদের বিরোধিতা। হ্যাঁ, যেমন আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন আর রোমানা ফারহানা বা হাবিবুর রহমান হাবিবের বিরোধিতা করার কথা বলা হয়েছে। এগুলো উৎসের নিজস্ব মত। এমনকি ফ্রন্টের প্রতীক হিসেবে বাঁশ বা ব্যাম্বুর উল্লেখও তো বেশ অন্যরকম। হ্যাঁ, সেটা বেশ প্রতীকী একটা ব্যাপার। তবে মূল কথাটা হলো এই প্রস্তাবিত ফ্রন্টকে কিন্তু বিএনপি বিরোধী হিসেবে দেখানো হচ্ছে না, বরং এটাকে একটা ফ্যাসিবাদ বিরোধী এবং ভারত বিরোধী বৃহত্তর প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে, যেখানে সমমনাজিতেও এমনকি বিএনপিও যোগ দিতে পারে, তবে আসন ভাগাভাগির ভিত্তিতে। তার মানে লক্ষ্যটা হলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর ঐক্য গড়া। অনেকটা সেরকমই, জনগণের শক্তিকে এক জায়গায় আনার চেষ্টা আর কি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, উৎসটা আসলে কোন মূল বার্তার উপর জোর দিচ্ছে, কি বুঝলাম আমরা? আমার মনে হয় মূল বার্তাটা বেশ স্পষ্ট এবং কিছুটা চ্যালেঞ্জিংও। উৎসটা বলছে বাংলাদেশের আসল রাজনৈতিক ক্ষমতা হয়তো প্রতিষ্ঠিত দলগুলোর হাতে নেই, বরং তা লুকিয়ে আছে ওই বিশাল সংখ্যক নীরব, সিদ্ধান্তহীন বা বিকল্প খুঁজতে থাকা ৬২.৫% মানুষের মধ্যে। আর প্রচলিত কাঠামোর বাইরে থেকে একটা নতুন শক্তি উঠে আসার একটা বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। আসলেই ভাবনার বিষয়। আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি, শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে। উৎসটি যে সম্ভাবনার কথা বলছে, একজন অনিচ্ছুক নেতার নেতৃত্বে এই নীরব সংখ্যাগরিষ্ঠ অংশকে একত্র করে একটি নতুন রাজনৈতিক শক্তি তৈরি হওয়া, যা দেশের গতিপথ বদলে দিতে পারে, এটা কি সত্যি সম্ভব? ইতিহাস কি আবার কোনো অপ্রত্যাশিত বাঁক নিতে চলেছে? এই প্রশ্নগুলোই হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের আরও ভাবাবে।